নেতা নয়, সবাই সহকর্মী। এই একটা কথাতেই কি পরিষ্কার হয়ে গেল না যে ২১-এর মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াতেই বাকিরা থাকবেন? সহকর্মী তো তখনই হয়, একজনের সহকর্মী। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করবেন, এই টেনশনটাও কি ওই তৃণমূল কর্মীদের মনের মধ্যে নেই? আছে তো বটেই। দেখুন, এই দুটো মানে নর্মাল কোর্সে এবারেরটা এই আরেকটা পার্থক্য আগের বারের সঙ্গে। আগের বারগুলোর সময় কি থাকতো, নতুন কি ঘোষণা, এইটাই হচ্ছে লোকের একটা জিজ্ঞাসা থাকতো। এবার দুটো জিজ্ঞাসা, একটা ওই নতুন কি বলবেন, এবং তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি থাকবেন, থাকলে তিনি কি করবেন, কি বলবেন। দেখুন, লোকসভা ভোট মিটতে না মিটতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরতি ঘোষণা করেছিলেন আর কি, একটা সাময়িক বিরতি জানিয়েছিলেন। বিশেষ প্রয়োজনে রাজনীতি থেকে আপাতত একটা সাময়িক ছুটি নিচ্ছেন। বা সেই বিশেষ প্রয়োজনটা যে চিকিৎসাজনিত, সেটাও তো চাপা থাকেনি, সবাই মোটামুটি জেনে গেছিলেন। এবার কালই কলকাতায় ফিরেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, কিন্তু তারপর থেকে তিনি একবারও সভাস্থল পরিদর্শনে যাননি। আমি জানি না, মানে আমাদের এই প্রোগ্রামটা শেষ হয়ে যাওয়ার পর, না বললেই নয়, শেষ হয়ে যাওয়ার পর বা এর মধ্যে তিনি গিয়ে পৌঁছে যাবেন কি না কোনো একটা জায়গায়, কিন্তু আগের বার তিনি গেছিলেন। এবার এখন অবধি এই মুহূর্ত পর্যন্ত সেরকম কোনো খবর নেই। কেন, যদি না যান তাহলে তো এই প্রশ্নটা থাকবে, কেন গেলেন না? লক্ষ্যের থেকে উপলক্ষ্য যাতে বেশি না হয়ে যায় সেই জন্য কি, সেই জন্যই কি নিজেকে আড়ালে রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? এটাও একটা প্রশ্ন সবার মধ্যে তৈরি হবে। নাকি তার মেডিকেল লিভ এখনও শেষ হয়নি? কাল ২১-এর মঞ্চে কি সেই বিরতিটা শেষ হবে? এটা আরেকটা জিজ্ঞাসা। দেখুন, কাল ধর্মতলায় যারা আসবেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে আসবেন নিঃসন্দেহে, বাকিরা হয়তো শুধুই সঙ্গতে থাকবেন। কিন্তু এটাই তার মধ্যে আর কি দু চারটে যেই প্রশ্ন হয়ে উকিঝুঁকি মারছে, তার মধ্যে দিয়ে কি অভিষেক নিজেকে একটু আড়ালে রেখে কোথাও গিয়ে এই সত্যটাই প্রতিষ্ঠা করে দিচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এখন নেতৃত্বে, তিনি পুরো রাজ ধরে রেখেছেন, এ নিয়ে কোনো সন্দেহ বা দ্বিধা দ্বন্দ্বের কোনো অবকাশ নেই। দেখুন, একটা দলের ক্ষেত্রে এই দ্বিধার জায়গাগুলোই কিন্তু সংশয় তৈরি করে এবং তার থেকে দ্বন্দ্ব তৈরি হয়। অভিষেক কি দলের মধ্যে এখন বিভিন্ন জায়গায় যে অন্তর্দ্বন্দ্ব দেখা যাচ্ছে, সেটা যাতে একটু ধামাচাপা পড়ে সেই জন্যেই নিজেকে আড়ালে রাখছেন। দেখুন, কলকাতার যে কটা জায়গায় তৃণমূল কর্মীদের রাখা হয়েছে, সেই সমস্ত জায়গায় গিয়ে আমাদের রিপোর্টাররা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাট আউটও আছে। কিন্তু কালকের মূল মঞ্চে মুখ তো শুধু একটাই, তৃণমূল নেত্রী। তিনিই মুখ্য, তিনিই প্রধান। অভিষেকও কি নীরবে থেকে সেই সহজ সত্যটাকেই প্রতিষ্ঠিত করছেন? আসলে কখনো কখনো না, সহজ সরল সত্যকেও মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হয়। কারণ এমনিতে যদি আপনি এই প্রশ্নটা করেন, তৃণমূলের যে কোনো নেতা বলবেন, আরে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সেই জায়গাটায় দাঁড়িয়ে এটা খুব সহজ সরল তারা বলছেন বটে, কিন্তু মানুষ ওইভাবে দেখছে কি না সেটাও তো ভাবার বিষয়। তাই হয়তো এইভাবে মানুষের চোখে আঙুল দিয়ে সহজ সরল সত্যটা দেখিয়ে দিতে হচ্ছে। বিশেষ করে পঞ্চায়েত ভোট বা পুরো ভোটের আগে যেভাবে তৃণমূলের রাশটা শক্তভাবে অভিষেক ব্যানার্জি ধরেছিলেন, যেভাবে সেনাপতির শিলমোহরেই তৃণমূলের প্রার্থী চূড়ান্ত হচ্ছিল, তাতে অনেকেই কিন্তু ভেবেছিলেন যে তৃণমূলে ব্যাটন বদলটা হবেই, প্রায় হয়ে গেছে, এরকম একটা ভাব তৈরি হয়ে গেছিল। কিন্তু সেটা যে আদপে সত্যি নয়, ব্যাটনটা যে এখনও মমতা বন্দ্যোপাধ্যায়েরই হাতেই, সেটাও কি অভিষেকই বুঝিয়ে দিচ্ছেন? তৃণমূল পরিবার নেত্রীর কাছ থেকে আগামী কর্মসূচির দিক নির্দেশ নেবেন। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এর মূল ২১শে জুলাই আন্দোলনটা তো তাকে ঘিরেই হয়েছে। ২১শে জুলাই
তৃণমূলের শহীদ স্মরণ, শ্রদ্ধা, আবেগ আর উৎসবের কোলাজ। ২১ মানেই তৃণমূল, হয়তো তার থেকেও বেশি। ২১ মানেই এক লড়াকু নেত্রীর উত্তরণ। বাংলার ক্ষমতায় তখন জ্যোতি বসুর সরকার। বুথ দখল, ছাপ্পা, রিগিংয়ের অভিযোগ কংগ্রেসের। যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচির ডাক, সচিত্র পরিচয়পত্রের দাবিতে মহাকরণ অভিযানের ডাক। প্রথমে কর্মসূচির দিন ঠিক হয়েছিল ১৪ই জুলাই। প্রাক্তন রাজ্যপাল নুরুল হাসানের প্রয়াণে দিন বদল করে ২১শে জুলাই করা হয় আন্দোলনের দিন। সকাল ১০টা থেকে কলকাতার ৫ জায়গা থেকে জমায়েত শুরু হয়েছিল। আন্দোলনে একেবারে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন যুবনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিলে সেদিন ছিলেন সৌগত রায়, শোভনদেব চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, মদন মিত্ররা। পুলিশের সঙ্গে ধুন্ধুমার শুরু হয়ে যায় যুব কংগ্রেস কর্মীদের। পুলিশের গুলিতে ১৩ জনের মৃত্যুর অভিযোগ ওঠে। এরপরের বছর অর্থাৎ ৯৪ থেকে শহীদ তর্পণ দিবস পালন করতে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার ৫ বছরের মধ্যেই ১৯৯৮তে কংগ্রেস ছেড়ে বেরিয়ে নিজের দল তৈরি করলেন তিনি। যুব কংগ্রেস নেত্রী থেকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে উত্তরণ ঘটল ১ জানুয়ারি। সঙ্গে পেলেন এক ঝাঁক কংগ্রেসের সহকর্মীকে। তারপর বাকিটা ইতিহাস। সিঙ্গুর হোক বা নন্দীগ্রাম, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ, তিনি আন্দোলনের সব কিছু। ২০১১ পরিবর্তনের পর থেকে ২১ শহীদ দিবস জনতাকে জয় উৎসর্গের দিন। বিজয়ের সেলিব্রেশনটা গত ১৩ বছর ধরে অপরিবর্তিত। আমরা জয়টা ডেডিকেট করব প্রতিবারের মতো ২১শে জুলাই, কারণ ওই দিনটা আমাদের শহীদ তর্পণের দিন, ওটা জনগণকে ধন্যবাদ জ্ঞাপনের দিন। লোকসভা ভোটে বিজেপিকে ১২তে আটকে দিয়ে তৃণমূল একাই ২৯ পেয়েছে। ৪টে উপনির্বাচনেও তৃণমূল ৪-৪ করতে পেরেছে। এবার ২০২৬-এর রুটম্যাপ, যে রুটম্যাপে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন মুখ, তেমন সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তো রয়েছেন, সেটা মনে করাতে ভুলছেন না তৃণমূলের নেতারা। আগামী দিন দল কিভাবে চলবে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ কি হয়, সেগুলো কর্মীরা শুনবেন। বারবার জয়, সঙ্গে বরাবরের দ্বন্দ্ব। ২১-এর মঞ্চে নবীন প্রবীণের সেই দ্বন্দ্ব দূরে রেখেই ফের একবার একজোট হওয়ার আহ্বান, দিশা দেখাবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বলছেন ফিরহাদ হাকিম। আমরা নবীন প্রবীণ এটা মানি, আমি সত্যি প্রবীণ, কিন্তু আমি তো নবীনকে নিয়ে সবসময় ঘুরি। মমতা ব্যানার্জির ক্ষমতা দখলের লড়াইয়ের একটা অংশ হিসেবে ২১শে জুলাইকে যারা দেখতে চান, তারা মমতা ছাড়া আর কাউকে রাখতে চান না। ফলে অভিষেকের সেখানে কোনো প্রশ্ন ওঠে না, যদিও আমি মনে করি না যেটা আমাদের বা মানুষের কাছে বিবেচ্য বিষয়।